আজকের এই ভিডিওতে আমরা যোজ্যতা বা ভ্যালেন্সি সম্পর্কে আলোচনা করব। যোজ্যতা বা ভ্যালেন্সি মানে কি? যুক্ত হওয়ার ক্ষমতা। কোনো একটা পরমাণু অপর পরমাণু হওয়ার সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, সেটাই হচ্ছে যোজ্যতা বা ভ্যালেন্সি। মানে মোট কথা বন্ধুত্ব পাতানোর মতো। কেউ কেউ থাকে যার বন্ধুর সংখ্যা কম থাকে, আবার অনেকের এরকম থাকে যার প্রচুর বন্ধু থাকে। তো যার প্রচুর বন্ধু তার মানে সে তার যোজ্যতা বেশি। যোজ্যতার কথাটার মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা, সেটাই হচ্ছে যোজ্যতা। এবার যোজ্যতা হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে তড়িৎ যোজ্যতা, আর একটা হচ্ছে সমযোজ্যতা। তড়িৎ যোজ্যতার ফলে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় তড়িৎ যোজী যৌগ। তড়িৎ যোজী যৌগ। সমযোজ্যতার ফলে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় সমযোজী যৌগ। তো তড়িৎ যোজ্যতা উদাহরণ কি? যেমন সোডিয়াম Na11 আর Cl17। এরা যখন সোডিয়াম ক্লোরাইড গঠন করে তখন কি হয়? সোডিয়ামের শুধু ইলেকট্রন স্ট্রাকচারটা আঁকছি। প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে। ক্লোরিনের কটা? প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 8টা, 10টা হলো, তারপরের কক্ষপথে 7টা, মোট 17টা। তো অনেকবার বলেছি যে ওরা সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা ইলেকট্রন টার্গেট করতে চায়। সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। তাহলে এই একটা ইলেকট্রন দিয়ে দিল, ও একটা ইলেকট্রন নিয়ে নিল। যখন দিয়ে দিল তখন এই প্লাস হয়ে গেল, এই মাইনাস হয়ে গেল। এভাবে আয়নের বন্ধনের মাধ্যমে আয়নিক বন্ডিং করে এরা NaCl তৈরি করলো। তাহলে এটা হলো তড়িৎযোজী যৌগ। একই রকমভাবে ক্যালসিয়াম ক্লোরাইড যদি ভাবি, ক্যালসিয়ামের কত? ক্যালসিয়ামের হচ্ছে 20, মানে 20টা ইলেকট্রন থাকবে। 2, 8, 10, 8, 18, লাস্টের কক্ষপথে 2টো, মোট 20টা ইলেকট্রন। এটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম যখন ক্লোরিনের সাথে থাকবে, শুধু ক্লোরিনের বাইরের কক্ষপথটা রাখছি, তাহলে ক্লোরিনের কি হলো? 7টা ছিল, এই একটা নিয়ে নিল। তাহলে এটা যাবে কোথায়? আর একটা যে ক্লোরিন থাকবে সেখানে যাবে। তাহলে এখানে চলে গেল। তাহলে এরও 8টা হলো, এরও 8টা হলো, ক্যালসিয়ামেরও 8টা হয়ে গেল। তাহলে ক্যালসিয়ামের সংকেত হয়ে গেলে CaCl2। তো যে যোজ্যতা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এইভাবে, যে 2 আর এটা এরকমভাবে যাচ্ছে, যেমন ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে Cl2 আর ক্লোরিনের 1, এটা এদিকে গেল, এটা এদিকে গেল, +8 থেকে এটা থাকে। তাহলে হচ্ছে CaCl2 আর Na আর Cl দুটোরই 1 তৈরি করলো NaCl। তাহলে কেন একটা ক্লোরিন হলো আর কেন 2টো ক্লোরিন হলো বুঝতে পারলে আশা করি। তো এই দুটোই হচ্ছে তড়িৎযোজী যৌগ, অর্থাৎ তড়িতের ইলেকট্রনের সম্পূর্ণ আদান প্রদানের ফলে এই যৌগগুলো তৈরি হচ্ছে। আর একটা আছে হচ্ছে সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ কি? যেমন কার্বন ডাই অক্সাইডের অণু, মিথেনের অণু প্রচুর আছে। সমযোজী বেশি, তড়িৎযোজী কম। সমযোজীতে কি আছে? যেমন কার্বন ডাই অক্সাইড মনে করো CO2। তাহলে কার্বনের হচ্ছে কটা? 6টা। তাহলে 6টা ইলেকট্রন থাকবে। আমি শুধু ইলেকট্রন স্ট্রাকচার আসছি বোঝার সুবিধার জন্য। আর তারপরে কক্ষপথে 4টে ইলেকট্রন, 6টা হয়ে গেল। অক্সিজেনের কটা? 8টা। তাহলে প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 6টা। এটা হলো অক্সিজেন, এটা হলো কার্বন। আর আরও একটা অক্সিজেন থাকবে, এখানে 2টো ইলেকট্রন, আর এখানে 6টা ইলেকট্রন। তাহলে এর 4টে ইলেকট্রন আছে। তাহলে এর চাহিদা পরিপূর্ণ করার জন্য 4টে ইলেকট্রন লাগবে। এবার এই অক্সিজেনের 1, 2, 3, 4, 5, 6টা ইলেকট্রন আছে। তাহলে ওর কটা লাগবে? অক্সিজেনের 2টো লাগবে। তাহলে এ কি করবে? এই দুটোর সাথে বন্ড করবে। এই দুটো ইলেকট্রন 1 সেকেন্ডের মধ্যে কয়েক লক্ষ কোটি বার, এক্স্যাক্টলি 1 কোটি, 2 কোটি, 3 কোটি করে কয়েক লক্ষ কোটি বার কার্বন থেকে অক্সিজেনের দিকে যাবে। আবার কয়েক লক্ষ কোটি বার অক্সিজেনের এই দুটো এদিক থেকে এদিকে আসবে। তার মানে আলটিমেটলি এই যে 4টে ইলেকট্রন, শুধু কার্বন বা শুধু অক্সিজেন কারোরই নয়, দুজন সমানভাবে ব্যবহার করছে। সেই জন্য নাম হয়েছে সমযোজী বন্ধন। তাহলে এইখানে হয়ে গেল সমযোজী বন্ধন। তাহলে
আলটিমেটলি এর চাহিদা পূরণ হয়ে গেল। এর ছিল 6টা, আর এদিকে হয়ে গেল 2টো, 8টা হয়ে গেল। আর এই দুটো হচ্ছে গিয়ে এর সাথে বন্ড করবে, এই দুটোর সাথে, তাহলে এই অক্সিজেনেরও 8টা হয়ে গেল। এখানে 6টা আর এই দুটো 8টা। কার্বনেরও দেখো 8টা হয়ে গেল, 1 2 3 4, এখান থেকে 5 6, এখান থেকে 7 8। তাহলে এটাকে লেখা হয় এভাবে, এটা সমান চিহ্ন নয়, এটা হচ্ছে বন্ড এর চিহ্ন, অর্থাৎ দুটো ইলেকট্রন যেহেতু সেই জন্য এরকম আর কি। যেমন মিথেন গ্যাস যেরকম, একটা কার্বনের সাথে 4টে হাইড্রোজেন, CH4 এভাবে লেখা হয়। এটা উঁচু ক্লাসে অর্গানিক কেমিস্ট্রি বা যৌগতে পড়তে পারবে, ইভেন ক্লাস 10এও আছে অর্গানিক কেমিস্ট্রির কিছু অংশ। তো এটা হচ্ছে এভাবে তৈরি হলো। অ্যাসিটিলিন যেমন C2H2, তাহলে C2H2 দুটো কার্বন আর দুটো হাইড্রোজেন, এখানে 3টে দাগ, এখানে যে দুটো মানে কার কটা ইলেকট্রন দিচ্ছে তার উপর নির্ভর করছে কটা দাগ বসাবো সেটা। তো সমযোজী বন্ধনকে এইভাবে ডিনোট করা হয়। তাহলে সমযোজী বন্ধনের মূল বিষয়টা কি, এই জিনিসটা যে বোঝালাম খুব সহজভাবে বুঝতে পারলে আশা করি। এইটা দিয়েই বাকিগুলো সবকটাকে এক্সপ্লেন করা যায়। যেমন হাইড্রোজেন কি করছে এইখানে, তাহলে হাইড্রোজেন এর একটা কার্বন নিয়ে হিলিয়ামের মতো, যেটা অনেকবার এঁকেছি ছবি, দুটো প্রোটন থাকে, দুটো নিউট্রন আর দুটো ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে হিলিয়াম। মানে মোট কথা সর্ববহিষ্ঠ কক্ষপথে দুটো ইলেকট্রন নিতে হবে। তাহলে এই কার্বনের 4টে ইলেকট্রনের প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন বন্ড করছে, তাহলে হাইড্রোজেনের নিজের একটা ইলেকট্রন আর কার্বনের এই একটা ইলেকট্রন হয়ে গেল হিলিয়ামের মতো ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনের সাথে হাইড্রোজেন একটা বন্ড করেছে, এটার সাথে এটার সাথে এটার সাথে করে, এখানে এরকম 4টে হাইড্রোজেন বন্ড, 4টে ইলেকট্রন বন্ড তৈরি করে হাইড্রোজেনের 4টে পরমাণু যুক্ত অবস্থায় রয়েছে। তো এখানে এই সমযোজী আর তড়িৎযোজী যৌগের মধ্যে পার্থক্য কী? সমযোজী যৌগগুলো রাসায়নিকভাবে দুর্বল হয়, মানে রাসায়নিকভাবে দুর্বল বলতে ওদের বন্ডিংটা দুর্বল হয় আর কি। মানে স্বাভাবিক উষ্ণতায় বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস বা তরল অবস্থায় থাকে, কঠিনও থাকে কিন্তু তাদের সংখ্যা কম হয়। ইভেন কঠিন অবস্থায় থাকলেও তাকে অল্প একটু তাপ প্রয়োগ করলেই সেটা গলে গিয়ে তরলে পরিণত হয়, আবার সেই তরলটাকে গরম করলে সেটা বাষ্পে পরিণত হয়। হোয়ারাজ তড়িৎযোজীর ক্ষেত্রে যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলোতে প্রচুর তাপ লাগবে এদেরকে গলাতে। সম্ভবত 1500 ডিগ্রি সেলসিয়াস লাগে ক্যালসিয়াম ক্লোরাইডকে গলাতে, আর সোডিয়াম ক্লোরাইডকে গলাতে 750 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস মতো লাগে। তো এত বেশি তাপমাত্রা লাগে কেন? কারণ তাদের মধ্যেকার বন্ডিংটা খুব বেশি দৃঢ়, সেই জন্য ওটা কঠিন অবস্থায় রয়েছে। আর সমযোজী যৌগের ক্ষেত্রে বন্ডিংটা দুর্বল, তাই এরা সমযোজী অবস্থায় রয়েছে। এবার তড়িৎযোজী আর সমযোজী যৌগ কারা তৈরি করে? পর্যায় সারণীর যে ভিডিওটা ছিল আগেরটা, সেটাতে একদম বাম দিকের সাথে একদম ডান দিকের যে মৌলগুলো আছে তারা যখন যৌগ তৈরি করে তখন তারা তড়িৎযোজী যৌগ তৈরি করে। তার কারণ কি, পর্যায় সারণীর একদম বাম দিক আর একদম ডান দিকে ইলেকট্রন হয় একটা আছে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষপথে একটা আছে, আর ক্লোরিনের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষপথে 7টা আছে। তাই এরা তড়িৎযোজী গঠন করে। যারা মাঝখানে আছে, যেমন কার্বন ডাই অক্সাইড বললাম, ওরা মাঝখানের দিকে আছে, পরমাণু পর্যায় সারণীর মাঝখানের দিকে আছে। তাহলে মাঝখানের দিকে যে যৌগগুলো আছে তারা হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করে। তড়িৎযোজী বন্ধনকে আয়নীয় বন্ধনও বলা হয়। তার কারণ হচ্ছে তড়িৎযোজী মৌলগুলো যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, আরও অনেক আছে, পটাশিয়াম ক্লোরাইড, এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়ন তৈরি করে। গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়ন তৈরি করে। এ প্লাস ও মাইনাস, এ দুটো প্লাস, এ একটা মাইনাস, কিন্তু দুটো ক্লোরিন পরমাণু ছিল তাই দুটো মাইনাস, তাই টোটাল চার্জ অলওয়েজ 0 হবে, মাথায় থাকে যেন টোটাল চার্জ সবসময় 0 হবে। তো এটা গলিত, তাহলে এইভাবে হচ্ছে কি ওরা আয়নে বিশ্লেষিত হয়। এটা হচ্ছে রিভার্সিবল অ্যারো। রিভার্সিবল অ্যারো মানে যখন গলিত বা আয়নিত জলে দ্রবীভূত করা হলো তখন এর থেকে যেমন এইটা ভাঙছে আবার এইগুলো আবার এইটা গঠন করছে, এটা অনবরত হয়েই চলেছে, কনস্ট্যান্ট একটা বিকারের মধ্যে যদি রাখা হয়। তো সেই জন্য এটা হচ্ছে রিভার্সিবল অ্যারো, মানে এটার থেকে ওটা হচ্ছে, ওটার থেকে এটা আসছে। তো এটা হলো যোজ্যতা। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে সমযোজ্যতা যে শুধুমাত্র বাইরের অন্য পরমাণুর ক্ষেত্রেই গঠিত হবে তা নয়। একই মৌলের পরমাণুগুলো যেমন N2, O2, Cl2 এইভাবে যখন রয়েছে, দুটো Cl পরমাণু নিজেদের মধ্যে সমযোজী বন্ধন করেই রয়েছে। মানে
তড়িৎযোজী হচ্ছে দুটো পৃথক পরমাণুই হতে হবে, কিন্তু সমযোজ্যতা ভিন্ন পরমাণু যেমন হয়, ভিন্ন পরমাণু তো হয়ই, আর তার সঙ্গে সঙ্গে একই পরমাণু অর্থাৎ ক্লোরিন ক্লোরিন, অক্সিজেন অক্সিজেন, নাইট্রোজেন নাইট্রোজেন, এদের মধ্যেও সমযোজ্যতা থাকে। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমার যা মনে হবে কোশ্চেন কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে।